সবাই ভালো আছো নিশ্চয়ই। বেশ সাবধানে থাকবে, ভালো থাকবে। আমরা আজকের ক্লাসে আর একজন কবির লেখা, বিশেষত রবীন্দ্র পরবর্তীকালের এবং জীবনানন্দ পরের আধুনিক বাংলা সাহিত্যের অত্যন্ত শক্তিশালী একজন কবি, তিনি শক্তি চট্টোপাধ্যায়। তো শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা তোমাদের পাঠ্য আছে, আমি দেখি। কবিতার নাম আমি দেখি। এই কবিতায় মূলত বৃক্ষের প্রতি কবির ভালোবাসা, বা বৃক্ষ আমাদের জীবনে কতখানি জায়গা জুড়ে আছে এবং তার প্রতি বৃক্ষের প্রয়োজনীয়তা কোথায়, এবং বৃক্ষ আমাদের কেন সকলেরই উচিত যে বৃক্ষ ভালোবেসে গাছ বাঁচানো এবং গাছ রোপণ করা, সেই দৃষ্টিকোণ থেকেই এই কবিতাটি আমি দেখি লেখা। কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের যে ধরনের কবিতার জন্যে তিনি বিখ্যাত, যে ধরনের কবিতার জন্যে তার স্বীকৃতি, সেই টাইপের আরেকটু ভালো কবিতা, আরেকটু তার কি বলবো দিক, মানে ভাবচিহ্ন স্বরূপ ধরা আছে এরকম কবিতা পাঠ্য হলে ভালো হতো। যাই হোক, যা আছে আমাদের সেটাই ভালো করে পড়তে হবে। তার আগে একটুখানি কবি সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। এই কবি, তোমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জানো, সেই জেলার জয়নগর বলে একটি স্টেশন আছে, মজিলপুর, জয়নগর মজিলপুর, শিয়ালদা থেকে যে ট্রেনগুলো ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছে, সেই ট্রেনে একটি স্টেশন। কবি সেখানে জন্মেছিলেন অত্যন্ত দরিদ্র সাধারণ পরিবারে। তার মায়ের নাম বামাদেব চট্টোপাধ্যায়, আর তার পিতার নাম বামাদেব চট্টোপাধ্যায় আর মায়ের নাম কমলা দেবী। তো যেহেতু বামা, আমি ঠিক আছে। তো কবি সেখানে দেখা যাচ্ছে যে অল্প বয়সেই তার পিতার মৃত্যু ঘটে, তখন তার 5-6 বছর বয়স। তো সেই কারণেই তিনি পরবর্তীকালে কলকাতায় মামার বাড়িতে চলে আসেন, বাগবাজার অঞ্চলে। এই বাগবাজার তোমাদের আগের দিনের কোনো একটি লেখা পড়াতে গিয়ে আমি বোধহয় বলছিলাম যে বাগবাজারের বিশেষত্ব। যাই হোক, তো সেখানে এই বাগবাজারে তিনি ওখানে কাশিমবাজার মেট্রোপলিটন স্কুল আছে, সেই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজে বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু আর্থিক অনটন এবং বিভিন্ন পারিবারিক রাজনৈতিক কারণে তার সেই পঠন পাঠন তিনি শেষ করতে পারেননি। তো দেখো, তোমরা এর আগের দিন, আমি আগের দিন না, তা অন্য ক্লাসের জয় গোস্বামীর কথা বলেছিলাম, আরও দু একজন কবির কথা বলেছিলাম, যে যারা প্রথাগতভাবে খুব বেশি লেখাপড়ার সুযোগ পাননি বা করতে পারেননি, কিন্তু পরবর্তীকালে তাদের পঠন পাঠন এবং চিন্তা শক্তি সাহিত্য জগৎকে, আমাদের মনোজগৎকে, আমাদের চিন্তার জগৎকে আলোড়িত করেছে। তো সেরকমই একজন কবি তিনি শক্তি চট্টোপাধ্যায়। তিনি অন্য ধরনের চাকরি করেননি, মূলত কবি তোমাদের যেটা বলা, যে কাজের শুরুতেই যৌবনে, তো স্বাভাবিক কারণেই পড়াশুনো শেষে সংসারের হাল ধরার জন্যে তিনি কিছু কাজের চেষ্টা করেছিলেন, কিন্তু যার মধ্যে কবিত্বের সেখানে চিন্তা এবং কবিত্বের ভাবনা সবসময় জাগ্রত, সেই মানুষটা স্বাভাবিক কাজকর্মের সঙ্গে সবসময় যুক্ত থেকে আর 5টা স্বাভাবিক মানুষের মতো হাট করা, বাজার করা তার পক্ষে হয়তো তার চিন্তনের পক্ষে ব্যাঘাত ঘটায়। তো সেই কারণে দেখা গেছে যে কোনো কাজেই খুব একটা স্থায়িত্ব তার ছিল না। তিনি ভারভি প্রকাশনী বলে একটি প্রকাশন সংস্থা আছে, ক্লারিয়ান নামে একটি বিজ্ঞাপন কোম্পানি আছে, এইসব জায়গায় কাজ করেছেন প্রথম দিকে। কিছুদিন একটি টিউটোরিয়াল হোমও তৈরি করেছিলেন, কিন্তু কোথাও মন বসেনি। পরবর্তীকালে তিনি দেশ পত্রিকায় এবং আনন্দবাজার গোষ্ঠীর সঙ্গে, আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন আজীবন। তো এই কবি কখনো কলকাতা বিষয়ে লিখেছেন রূপচাঁদ পক্ষী ছদ্মনামে, এবং তার কবিতাগুলো মূলত স্ফুলিঙ্গ সমাদ্দার নামেও তিনি বহু কবিতা লিখেছেন। প্রথম দিকে তিনি একটি গদ্য উপন্যাস লিখেছিলেন, সেটির নাম কুয়োতলা। এরপরে তার কাব্যের তিনি
প্রভূত অন্তত 30-35টি কাব্যগ্রন্থ লিখেছেন। তার মধ্যে কয়েকটির নাম আমি তোমাদের বলছি। তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যেগুলি প্রথম যে কাব্যগ্রন্থ যেটি ছাপার অক্ষরে প্রকাশিত হয় সেটি হলো হে প্রেম হে নৈশব্দ। তো এর আগে যদিও কম বয়সে বুদ্ধদেব বসুর সম্পাদনা একটি পত্রিকা বেরোতো, সেখানে তিনি জোম নামে একটি কবিতা লিখেছিলেন। তো তারপরে তার খুব বিখ্যাত আরেকটি কাব্যগ্রন্থ হচ্ছে ধর্মেও আছো জিরাপেও আছো, সোনার মাছি খুন করেছি, অন্ধকার নক্ষত্র বিথি তুমি অন্ধকার, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সুখে আছি একটি কাব্যগ্রন্থ, ছিন্ন বিচ্ছিন্ন আরেকটি কাব্যগ্রন্থ, সুন্দর এখানে একা নয় তার লেখার একটি কাব্যগ্রন্থ, মানুষ বড় কাঁদছে। তোমরা সম্ভবত 7 বা 8-এ এটি কবিতা পড়েছিলেন, মানুষ বড় কাঁদছে এসো তার পাশে থাকি। তো ওই মানুষ বড় কাঁদছে, ওই কবিতাটা মানুষ বড় কাঁদছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ভালোবেসে ধুলোই নেমেছি, ভাত নেই পাথর রয়েছে, অঙ্গুরিতর হিরণ্য জল, এটি খুব বিখ্যাত কাব্যগ্রন্থ, অঙ্গুরিতর হিরণ্য জল। আরেকটি কাব্যগ্রন্থ যেটির জন্য যেতে পারি কিন্তু কেন যাব, যেতে পারি কিন্তু কেন যাব, ভেবে দেখো কাব্যের নাম, আমি যেতে পারি কিন্তু কেন যাব। এই কাব্যগ্রন্থের জন্যে সাহিত্য একাডেমি পুরস্কার তিনি লাভ করেন, দেশের সর্বোচ্চ সাহিত্য সম্মান এই একাডেমি পুরস্কার, সেটি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেয়া হয়। তো সেটা তিনি পেয়েছিলেন। মিষ্টি কথায় বৃষ্টিতে নয় আরেকটি কাব্যগ্রন্থ, সন্ধ্যার সে শান্ত উপহার। মানে তোমাদের আমি গত বছরের যারা 12 আমি একটু বলি, তারা 2-1জন আমাকে, যারা এবার পাশ করে গেল, ওরকম 2-1টি ছেলে মেয়ে ভালো লেখার চেষ্টা করেছে, কিছু কবিতা টবিতা লিখে আমাকে দেখিয়েছে, দেখাতো, পাঠাতো যে স্যার কেমন হয়েছে একটু বলবেন। তো আমি হয়েছে চেষ্টা করেছি, কিন্তু আমি বলেছি যে তার আগে পড়তে হবে, তার আগে ভালো লেখা পড়তে হবে, জীবনানন্দ দাশ অবশ্যই পড়তে হবে, একটু রবীন্দ্রনাথ অবশ্যই পড়তে হবে, আর শক্তি চট্টোপাধ্যায়ের একটা লেখাও পড়লাম না, আমি কবিতা লেখার চেষ্টা করব। সেটা আমি যদি জগদীশচন্দ্র বসু বা আমি যদি আইনস্টাইন বা নিউটনের বিজ্ঞান সম্পর্কে, গ্যালিলিওর গবেষণা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি মহাকাশ সম্পর্কে আমি গবেষণা করতে গেলে যে সমস্যাটা হবে, কোপার্নিকাস সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, আইনস্টাইনের যদি সম্পর্কে আমার যদি ধারণা না থাকে, আমার কোনো ধারণা নেই, আমি যদি পদার্থবিদ্যার গবেষণা শুরু করতে যাই, তাহলে যে সমস্যাটা হবে। তেমনি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়বো না একটাও, জীবনানন্দের কবিতা একটাও পড়বো না, সুনীল গাঙ্গুলির কবিতা একটাও জানবো না, অথচ আমি কবিতা লেখার চেষ্টা করব, সেটা বড্ড বেশি কি বলবো তোমাদের, একেবারেই সেই যোগ বিয়োগ না জেনে আমি অঙ্ক করতে যাওয়ার মতো সমস্যা হবে। তো কবিতার গ্রন্থের নামগুলো দেখো, বিষের মধ্যে সমস্ত শোক, আমাকে জাগাও। তাহলে এই নামের মধ্যে নামগুলোই যেন এক একটা কবিতা, যেতে পারি কিন্তু কেন যাব। এই হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায় আধুনিক কালে। তিনি বড্ড আনমনা, ভুলো ভালা মানুষ, তার সংসারের প্রতি খুব একটা, তার স্ত্রী সংসারটা চিরকাল টেনে নিয়ে গিয়েছেন। যাই হোক, তার সম্পর্কে গত পরশু একটা লেখা ছিল, তো পরবর্তীকালে তোমরা জানবে তার সম্পর্কে আরও বিস্তারিত। আমি এটুকু বললাম যে শক্তি চট্টোপাধ্যায়ের 2-4টি কবিতা অন্তত না পড়লে কবিতা লেখার চেষ্টা বড়ই বেশি অন্ধকারে হাতড়ানোর মতো হবে। তাহলে যে আধুনিক কবিতা এবং ভাবনা কোন পথে হাঁটে সেটা তোমাকে জানতে হবে। তারপরে নিশ্চয়ই তোমরা সকলেই তোমাদের মতো করে কাব্যচর্চা করতে চাইবে। ঠিক আছে, তাহলে কবি সম্পর্কে বললাম। আমি এরপরে কবিতা, আমি দেখি কবিতাটা পাঠ করে সেটা ব্যাখ্যা করে দেবো। কবিতাটার মধ্যে খুব বেশি কঠিন কথা কিছু নেই, অত্যন্ত সোজা। শক্তি চট্টোপাধ্যায় যে ধরনের, যে টাইপের কবি, তার কবিতা চিহ্ন বা স্বরূপ সেই আমি দেখির মধ্যে নেই। এই কবিতাটি 6-7-এ পাঠ্য হলেও চলতো, তো তোমাদের দেয়া হয়েছে। তবু আমরা যেহেতু এটি পাঠ্য, আলোচনা করে দেবো। আলোচনাটুকু শুনলে তোমরা যে কোনো উত্তর লিখতে পারবে। আচ্ছা, তাহলে আমরা এবারে মূল কবিতাটা পড়ে তোমাদের আমি ব্যাখ্যা পাঠিয়ে দিচ্ছি। যদিও আগেই বলেছি যে শক্তি চট্টোপাধ্যায়ের যে ধরনের কবিতার জন্যে তিনি বিখ্যাত, যে ধরনের ভাবনার জন্যে
কবি হিসেবে তার স্বীকৃতি, যে ধরনের উপলব্ধির জন্যে, যে বিশেষ উপলব্ধির জন্যে আধুনিক বাংলা সাহিত্যে শক্তি চট্টোপাধ্যায়ের একটি জায়গা রয়েছে, স্থায়ী আসন রয়েছে, এই কবিতাটি ঠিক সেই দার্শনিক, সেই সমাজ দর্শনকে খুব বেশি প্রতিফলিত না করলেও এর মধ্যে কিছু সত্যতা আছে, কিছু সৌন্দর্য আছে। তো এই কবিতার মধ্যে সেটি আমরা আলোচনা করব। এটি একদমই খুবই তোমাদের পক্ষে খুব একটা জটিল মনে হবে না, বেশ সোজাই মনে হবে। তো সেইটা এই কবিতা আমরা এবারে আলোচনা করব। একটু পড়ি, আমি শুনি, তোমরা শোনো। গাছগুলো আমি দেখি, কবিতার নাম। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। গাছ দেখে যাওয়া, গাছের সবটুকু সবুজটুকু, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছি। শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও। আমি দেখি চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। আসলে কবি এই কবিতায় আমি দেখি নাম, কিন্তু কবিতার মূল সুরটা বাঁধা আছে যে গাছের প্রতি তিনি তার আহ্বান, গাছকে, বৃক্ষকে আহ্বান করছেন, প্রার্থনা করছেন, তাকে স্বাগত জানাচ্ছেন, বৃক্ষকে বরণ করে নিচ্ছেন। এই কবিতার যে মূল ভাবটি ধরা আছে সেটি বৃক্ষবরণ নাম হলে, বরঞ্চ কবিতার নাম যদি বৃক্ষবরণ, ঠিক আছে, স্বাগত বৃক্ষ এরকম নাম হলে আমার মনে হয়েছে আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো। তো কবি যে নাম দিয়েছেন সেটি থেকেই আমরা আলোচনাটা করব। স্বয়ং রবীন্দ্রনাথ এই গাছকে, আমাদের দেশে যে উপনিষদ, বেদ, বৃক্ষকে সেখানে এইটুকু প্রথমটুকু তোমরা অন্তত কবিতার মধ্যে যে আছে 2 মিনিটে শেষ হয়ে যাবে, কিন্তু আমি যে আলোচনাটা প্রথমে বলছি সেটা একটু মন দিয়ে শোনো, তাহলেই বোঝা যাবে। বৃক্ষকে আদি প্রাণ বলা হচ্ছে, এবং আমাদের যে ঋষিরা তারা কিন্তু গাছতলায় বসে ধ্যান করত। তারা কিন্তু অরণ্যের মধ্যে, সবুজ ঘেরা অরণ্যের মধ্যে সেখানে তারা জ্ঞান চর্চা করতেন, বিজ্ঞান চর্চা করতেন। তো আমরা সেই অরণ্য থেকে বিচ্যুত হয়ে গেছি, যার ফলে মানুষের সেই স্বভাব, অরণ্যের স্বভাব ধারণ করা, অরণ্য রক্ষা করে। দেখো, অরণ্য আমাদের অক্সিজেন দেয়, অরণ্য আমাদের ছায়া দেয়, অরণ্য আমাদের, বৃক্ষ আমাদের ফল দেয়, ফুল দেয়, অর্থাৎ সে শুধু দিয়ে যায়। তো মানুষের মধ্যেও বৃক্ষের সেই স্বভাব, অন্যকে রক্ষা করা, ধারণ করা, অন্যকে সহায়তা করা, এই চেতনা তৈরি হয়েছিল প্রাচীনকাল থেকে। মাঝখানে নাগরিক সভ্যতায়, যান্ত্রিক সভ্যতায় আমাদের মধ্যে থেকে এক এক করে শুধু আত্মকেন্দ্রিকতা, শুধু আত্মনির্ভরতা নয়, আত্মকেন্দ্রিকতা এবং আত্মসুখে মগ্ন জীবনে আমরা বড় বেশি এখন আপ্লুত এবং বড় বেশি নিমজ্জিত। তো সেই বৃক্ষ উপনিষদে রবীন্দ্রনাথ বলছেন আদি প্রাণ, রবীন্দ্রনাথ বলছেন অন্ধ ভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ, ঊর্ধ্ব শীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা। অর্থাৎ এই গাছ প্রাণের প্রথম স্পন্দন নিয়ে আসে এই জগতে। কারণ পৃথিবীতে তোমরা জানো, যারা বিজ্ঞান পড়েছো বা এটুকু তোমাদের পড়া হয়েছে মাধ্যমিক স্তরে, যে বৃক্ষই হচ্ছে আদি প্রাণ। তারপর আস্তে আস্তে গাছের, উদ্ভিদের থেকে রসদ নিয়ে অন্যান্য প্রাণীর, সেখানে এককোষী জীব, অন্যান্য জলজ জীব, এবং জলের মধ্যে বৃক্ষ জন্মাতে থাকে। তারপর জলজ জীব সৃষ্টি হয়, মাছ সৃষ্টি হয়, তারপর আস্তে আস্তে উন্নততর সব জীব, এবং সর্বশেষে মনুষ্যের মতো অতি উন্নত জীব সেখানে জন্মেছে। এবং সেই জীবের, মনুষ্যের মতো প্রাণীর রক্ষা পাবার, বেঁচে থাকার একমাত্র, তোমরা খেয়াল করো, একমাত্র অবলম্বন বৃক্ষ। বৃক্ষ যদি না থাকে, যদিও এরও গোড়ায় চলে যাওয়া যেতে পারে সূর্যালোক, কারণ এই বৃক্ষ সূর্যালোক নিয়েই বেঁচে থাকে। তাই সূর্যের মধ্যেই সমস্ত শক্তি, আমরা বৃক্ষ থেকে এখানে শুরু করব। আদি বৃক্ষ,
বৃক্ষ অক্সিজেন দেয়, অর্থাৎ আমাদের প্রাণ বায়ু সঞ্চার করে, অর্থাৎ কিনা এই অক্সিজেন আর প্রাণ, অক্সিজেন ইজ ইকুয়াল টু বেঁচে থাকা, প্রাণ। তো সেই বেঁচে থাকার যে ঔষধ, রসদ বা অমৃত, অমৃত, এই অমৃত, অমৃত মানে যার দ্বারা মানুষ মরে না। খুব গভীরভাবে শোনো, অমৃত মানে যার দ্বারা মানুষ মরে না, প্রাণী বেঁচে থাকে। তো অমৃত কে দেয়? বৃক্ষ দেয়, আর কেউ দেয় না, বৃক্ষ দেয়। কোনো কারখানায়, কোনো কৃত্রিম উপায় অক্সিজেন, হ্যাঁ, বৃক্ষ থেকেই আমরা অক্সিজেন পেতে পারি, প্রাকৃতিকভাবেই পেতে পারি, এবং তা আমাদের প্রাণকে রক্ষা করে। এ তো গেল শুধু প্রাণ রক্ষা। আর আমাদের দেহ রক্ষা, দেহ রক্ষা কে করে? গাছ করে, গাছ করে। আমরা যে খাই সবই গাছ। আমরা সরাসরি বৃক্ষ খাই, তার ফল খাই, তার ফুল খাই, তার পাতা খাই, আর কিছু পরোক্ষভাবে বৃক্ষ খায়। আমরা যখন অন্য অন্য প্রাণীজ প্রোটিন গ্রহণ করি, সেই প্রাণীজ প্রোটিনের সেই প্রাণীগুলো কিন্তু বৃক্ষ খেয়েই বেড়ে ওঠে, বৃক্ষের ঘাস পাতা ডালপালা খেয়ে বেড়ে ওঠে। তাহলে বৃক্ষ আমাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ। অথচ এটা ঠিক আছে, এটা গাছতলা, এটা গাছপুত, এটা ঠিক আছে, গাছতলা, গাছ পুতলেই হয়, না হোক পুতলেও চলে, এভাবেই আমরা চলছি। তাহলে আমাদের জীবনের এর গুরুত্ব ভীষণ রকম রয়েছে। সেই জন্যে কবি এই গাছকে আহ্বান করেছেন, বলছে গাছ তুলে আনো, আমার বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজ ভীষণ দরকার। তো গাছের সবুজটুকুই আমাদের দরকার। এবং তোমরা জানো যে সবুজের মধ্যে যে সূর্যালোক থেকে ক্লোরোফিল খানিকটা জমা করা থাকে, এবং এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে গাছের সবুজ যদি সরাসরি খাওয়া যায়, গ্রহণ করা যায় মানুষের, তাহলে রোগ প্রতিরোধক ক্ষমতা বিপুলভাবে বেড়ে যায়, এবং মানুষ সে এই যে ছোটোখাটো রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি যদি সবুজ থাকতে থাকতে খাবারটা খাওয়া যায়। সে সিদ্ধ করে হোক, কাঁচা হোক, কিন্তু সবুজ ভাবটা যেন থাকে। এবং কাঁচা সবুজের পাতা খেতে বলা হচ্ছে। কবি বলছে, দেখো 3 বার বলছেন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছি। অর্থাৎ বহুদিন কথাটা 3 বার এসেছে, তার কারণ আরও বেশি ট্রেস করার জন্য। দীর্ঘদিন ধরে আমি এই শহরে, এই নগরে, এই ইট কাঠ পাথর, আমি দীর্ঘদিন ছিলাম কলকাতা শহরে। তোমাদের পুরনো কলকাতার শ্যামবাজার, বাগবাজার, শোভাবাজার অঞ্চলে যদি দেখায়, বড় বড় পুরনো সব বিল্ডিং, ইট বেরিয়ে আছে, দাঁত বের করে যেন ভেঙচি কাটছে, ভয়ঙ্কর রকমের একটা কুৎসিত ভাবে সেই সব বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে। তো এখানে সে কথাই কবি বলেছেন শহরের এই দুরবস্থার কথা। তো কবি আর কি বলছেন, বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে দিন কাটায়নি। ওই যে আমি বলছিলাম শুরুতে তোমাদের, আমাদের দেশের যে ঋষিরা, যে জ্ঞান তাপসরা, যে কবিরা প্রাচীনকালের, তারা কিন্তু জঙ্গলে, অরণ্যেই কাটিয়েছে দিন, দিন রাত। সরজু নদীর তীরে বাল্মীকি, ব্যাসদেবের আশ্রম ছিল অরণ্যে। তাহলে এইরকমভাবে একটা বৃক্ষ ঘেরা জায়গায় তাদের জ্ঞান চর্চা, জীবনযাপনটা অনেক অধিক সুন্দর হয়েছে। শুধু বহুদিন শহরেই আছি, শুধু শহরেই আছি, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাহলে সবুজ মানে কি? সবুজ মানে আমাদের চোখ সবুজ দেখলে আরাম, ভালো লাগে। দেখবে যত রং তুমি দেখো, লাল, নীল, হলুদ, চোখে লাগেই। সবুজের দিকে তাকাও তুমি, চোখটা কিরম নরম হয়ে গেল, কিরম আরাম হলো। আর কি, শহর যত বাড়ে সবুজ তত নষ্ট হয়, গ্রাম ধ্বংস হয়, অরণ্য ধ্বংস হয়। হ্যাঁ, অরণ্য কেটে ফেলে নগর গড়া হচ্ছে বারবার। কলকাতা শহর বেড়েছে, পাশে নিউ টাউন বলে একটি শহর তৈরি হয়েছে, সেখানে হ্যাঁ লক্ষ বিঘে জমি দেখা যাচ্ছে, সেখানে সরকার অধিগ্রহণ করে সেই শহর তৈরি করেছে, এবং সেখানকার সবুজ পুরো ধ্বংস। সবুজের অনটন ঘটে, আর সবুজের অনটন ঘটলেই আমাদের মন সেখানে বিষিয়ে যায়, আমাদের দেহ সেখানে বিষাক্ত হয়ে যায়, আমরা যেন একটা যন্ত্র হয়ে আস্তে আস্তে ধুঁকতে থাকি। তাই বলি, গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি, চোখ তো সবুজ চাই। ওই যে বলছিলাম, গাছ আনো, বাগানে বসাও। তোমরাও এই বর্ষায়, দ্রুত আমি বলে রাখি, এই বর্ষা চলছে, প্রত্যেকে বাড়িতে 4টে অন্তত গাছ বসাবে। সে ফলের গাছ হতে পারে, ফুলের গাছ হতে পারে, সে বেগুন লঙ্কা গাছ হতে পারে বড় গাছ, আম জাম কাঁঠাল, হতে পারে তোমার পছন্দের ফুল। কমপক্ষে তুমি 10টা লাগাতে পারো, 10টা গাছ রোপণ করতে পারো, তাতে সমস্যা নেই। কিন্তু কমপক্ষে 4টি গাছ আমি জিজ্ঞেস করবো প্রত্যেককে,
কারা কারা সেই গাছ লাগিয়েছো। বাড়িতে জমি থাকলে এক টুকরো কয়েক হাত জায়গা থাকলে লাগানো যাবে, না হলে টবে লাগাতে হবে, লাগাতেই হবে গাছ, রোপণ করতেই হবে গাছ। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। তো আমাদের দেহ সবুজ বাগান চাই, অর্থাৎ যে বাগান প্রাণবন্ত, যে বাগানের মধ্যে প্রাণ সঞ্চারিত থাকে। সবুজ মানে জীবনের লক্ষণ। সবুজ আমরা তরুণ তরুণীদের, বালক বালিকাদের বলি এক ঝাঁক ফুল বা এক ঝাঁক সবুজ কুড়ি বা এক ঝাঁক সবুজ পত্র, অর্থাৎ প্রাণ আছে, প্রাণের সঞ্চার আছে। তো গাছ যদি আমরা বসাই, আমরা যদি, যদিও তোমাদের বলি মানে দেহ চাই সবুজ বাগান, কেন বলছিলাম যে দেহ সবুজের মধ্যে থাকলে একটা স্বাচ্ছন্দ্য, একটা আরাম অনুভব করে, চোখ তো করেই, আমাদের শরীরও। তো আমার ওই বাইরের আলো সরাসরি চোখে লাগলে একটু কষ্ট হয়, এই স্কুলে গিয়েও বা কলকাতায় গিয়েও সেটা আমি একটু জানলায় খানিকটা সবুজ পর্দা করে দিতাম। আর আমার বাড়িতে তোমরা যদি কখনো কেউ আসো, এখানে একটু আমি গ্রামেই থাকি, চারিদিকে সবুজ, চারিদিকে গাছপালা, আমার উঠোন বলে কিছু নেই, উঠোনে অনেক রকমের গাছ, বাগান তার চারপাশে সমস্ত অনেকগুলো গাছের মধ্যে দিয়ে আমার জানলা দিয়ে তুমি বাইরে তাকালে শুধু সবুজ দেখতে পাবে, যে কোনো দিক থেকে তাকালেই সবুজ, সবুজ ছাড়া আর কিছু দেখা যাবে না। হ্যাঁ, তারপরে আকাশ দেখা যাবে নিচে নামলে, কিন্তু সবটাই সবুজ দিয়ে ঢাকা আছে, যার ফলে আমার নিজের ব্যক্তিগতভাবে তোমাদের বলি, মানে এই কবিতাটা কবিতা হিসেবে আমার কাছে খুব একটা আহমরি মনে হয়নি, কিন্তু কবিতার ভাববস্তু, বিষয়বস্তু যা আমার জীবনের সঙ্গে বেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো তোমরাও এই আমি দেখি কবিতা পড়ে সবুজের প্রতি তোমাদের ভালোবাসা, সবুজের প্রতি তোমাদের একটা সবুজ রক্ষা করার প্রতি দায়বদ্ধতা, এবং সবুজ আমাদের জীবনে কিভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, যারা সবুজের সঙ্গে থাকে, যারা দেখবে গাছপালার সঙ্গে থাকে, সেই মানুষদের মন অনেকটাই নরম হয়। দেখবে আমি এক্ষুনি বলছিলাম, আমাদের দেশে যারা ঋষি, প্রাচীনকালের মানুষ, যারা গ্রামকেন্দ্রিক যে আমাদের জীবন বা গ্রামকেন্দ্রিক যে কি বলবো, যে জনপদগুলো গড়ে উঠেছিল, সেখানে গ্রামকেন্দ্রিক যে জীবন, সেখানে মানুষের মধ্যে অনেক বেশি নরম ভাব থাকে। যে নগর কেন্দ্রিক কলকারখানায় যারা কাজ করে বা ওই রকমভাবে যেখানে মানুষ থাকে, সেখানে তাদের মধ্যে একটা উগ্রতা, এক ধরনের রুষ্ট স্বভাব তৈরি হয়ে যায়। প্রকৃতি যেন এটা মানুষের মধ্যে সঞ্চারিত করে। তাই সবুজ তোমাদের রক্ষা করতে হবে। এই কবিতায়, আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় সেই ভাবনাকেই তোমাদের মধ্যে সঞ্চারিত করতে চেয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ। আলোচনাটা খুব ভালো করে শুনে নাও, তারপরে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব।